নমস্কার। গল্পকথনের সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আনন্দেই আছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প দ্বিতীয় প্রকৃতি। প্রতিদিন একবার করে বিমল ডাক্তারের চেম্বারে গিয়ে বসা সত্যভূষণের একটা নেশার মতো। কতকাল ধরে যে এই অভ্যাসটি চালিয়ে আসছেন হিসাব নেই। বোধহয় বিমলের বাপ নির্মলের ডাক্তার হয়ে এসে চেম্বার সাজিয়ে বসার প্রথম আমল থেকেই। তখনও যা এখনও তা। সকালবেলা হাত মুখ ধুয়ে চাটুকু খেতে যা দেরি, তখনও ডেলি প্যাসেঞ্জার বাবুদের মতো তাড়াহুড়ো ছিল না সত্যভূষণের। জমিদার কাছারিতে নায়েবের অধীনে কাজ করতেন। মোটামুটি কেরানি কাজই বলা যায়। যা কিছু লেখাপড়ার কাজ, দলিলপত্র, খাজনা আদায় ইত্যাদির হিসাব সবই তো মা সরস্বতীর কলমের ছোঁয়া ব্যতীত হবে না। অথচ নায়েব মশাই মা সরস্বতীর দরজা মারাননি কখনো। অতএব সত্যভূষণ তার অবশ্য পোষ্য ছিলেন, বিশেষ করে সত্যভূষণের হাতের লেখার জন্যে। এ তল্লাটে এমন হাতের লেখা কারও ছিল না। তাহলে কি হবে? কাছারিতে তো বেলা 11টায় 12টায় গেলেই চলে। অতএব সকালবেলা অখণ্ড অবসর। সত্যি বলতে নির্মল ডাক্তারেরও প্রথমে তাই ছিল, অগাধ অবসর। ক্যাম্বেলে পাশ করা ডাক্তার, কলকাতায় পসার জমাতে পারেন না পারেন, তাই বাপের পরামর্শে দেশেই প্র্যাকটিস শুরু করেছিলেন। তবে গোড়ায় গোড়ায় পসারের বালাই ছিল না। তখনও গ্রামের গগন কবরেজ মধ্য গগনে। পসার হতে থাকলো গগন কবরেজের ভীমরতি হওয়ার পর থেকে। কিন্তু ওই প্রথম দিকে ভোঁ ভাঁ। সত্যভূষণ গিয়ে উদয় হলেই যেন নির্মল ডাক্তার হাতে চাঁদ পেতেন, বলতেন, এই যে এসো এসো, দেখো না সেজে গুজে শ্মশান জাগিয়ে বসে আছি, মরা নেই। তারপর চেম্বারের ঝাড় পোছের জন্য রাখা ছোকরা চাকরটাকে চা বানাতে হুকুম দিতেন। চায়ের সরঞ্জামও তেমনই। একটা ইট পাতা উনুন ছিল ঘরের পিছনের দাওয়ায়। তাতেই 4টি কাঠকুটো কি শুকনো পাতা জেলে মাটির জেলে চায়ের জল চাপিয়ে দিত কেষ্ট, এবং ধোঁয়ার গন্ধে ভর্তি হয়ে জলটা ফুলে উঠলে কেষ্ট তাতে ন্যাকড়ার পুটুলি বাঁধা চা ফেলে দিত। দিত খামচা করে 2 খামচা চিনি, আর আধ ঘটিটা দুধ ঢেলে দিত হর হর করে। অতঃপর হাঁড়ির মুখে একটা পাতলা ন্যাকড়া বেঁধে কাঁসার ভারী ভারী 2টো গেলাসে ছেঁকে নিয়ে চলে আসতো এ ঘরে। এই 4টি নিত্য বরাদ্দ ছিল সত্যভূষণের। তবু বাড়িরটাও ছেড়ে আসতে রাজি ছিলেন না। দুজনে কোঁচার খুঁটে গরম গেলাস ধরে তাড়িয়ে তাড়িয়ে খেতেন আর বলা বলি করতেন, চাটা ছড়া বানায় ভালো। ক্রমশই পসার হয়েছে। নির্মল ডাক্তারের চেম্বারের আসবাবপত্র বেড়েছে। ডাক্তারের সময় কমেছে। অত তাড়িয়ে খাওয়া আর হতো না। অথচ সরঞ্জাম ভালো এসে গিয়েছিল। কেটলি, স্পিরিট, স্টোভ, ভালো পেয়ালা। নির্মল ডাক্তার নিজে খেতে সময় না পেলেও সত্যভূষণের ঠিকই হতো। তখন চেম্বারের পিছন দিকে ঘর বানিয়ে বসত বাড়ির সঙ্গে এক করে নিয়ে সুখে সংসার করছেন নির্মল ডাক্তার। বাড়ির মধ্যে থেকে চা আসতো, তার সঙ্গে নানাবিধ খাবার টাবার। ভারী আদর ছিল সত্যভূষণের। শুধু নির্মলের একান্ত বন্ধু বলেই নয়, সংসারের উপকারী ব্যক্তি বলেও। পসার হয়ে ওঠা ডাক্তার নির্মল ঘোষালের নিজের সংসারের দায় দায়িত্ব দেখার সময় নেই। অথচ টাকা বাড়ার সঙ্গে সঙ্গে সংসারের চাহিদা বাড়ছে বিস্তর। বাড়ি বানানো এবং বানানোর জন্য মিস্ত্রি খাটানো, সদর থেকে যেসব বস্তু কেনাকাটার দরকার তা আনানো, নিত্যদিনের হাট বাজার, সামাজিকতার কারণ নির্মলের করণীয় যা কিছু সবই যেন সত্যভূষণের দায়িত্ব। হাটে যেই নতুন মুগ গলায় উঠল, কি নতুন গুড় উঠল, সত্যভূষণ মাথায় সাপ বেঁধে ছুটলেন তাকে ডাক্তারের ভাড়ার জাত করতে। মন মুগ গলায়
অরড় ছোলা আসছে আসছে মটকি মটকি গুড়। তাকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে সারা বছরের মতো, সে পরামর্শ ডাক্তার গিন্নির সত্যভূষণের সঙ্গে। বিমল তখন এতটুকু ছেলে, ফুটফুটে চাঁদের মতো মুখ, ছুটে ছুটে ডাকতে আসতো যখন তখন, জেতু, মা বলেছে দলকাল আতে। বিগলিত জেতু সব কাজ ফেলে তাকে কোলে তুলে নিয়ে তখনই রওনা দিতেন। নির্মলের থেকে বয়সে যৎসামান্য বড় সত্যভূষণ, তাই নির্মলের ছেলের জেঠু, অতএব নির্মলের বউয়ের ভাসুর ঠাকুর। তবে নির্মলের বউয়ের তদুপযুক্ত লজ্জার বালাই ছিল না। ঘোমটা দিত বটে এক গলা, আর ছেলেকে বা আর কাউকে মাধ্যম রেখেই কথা বলতো। তবে বলতো না এমন কথা নেই, না বলে উপায় কি? ওই ছেলেটাকে দিয়েই তো সংসারের সব কাজ করিয়ে নিতে হচ্ছে তাকে। বাজার, দোকান, ছুতোর, ম্যাথর, কোর্ট কাছারি, মজুর, মনীষ সব কিছুই তো এই দুটো মানুষই চালিয়ে এসেছে নির্মল ডাক্তারের, বউ আর বন্ধু। অপরিসীম গতরও ছিল ডাক্তারের বউয়ের। অবলীলায় মন মন মুখ গলায় ঝেড়ে তুলত। বছরের সব ডাল নিজের হাতে জাঁতায় ভাঙত, মুখ গড়াই ভাজত, ভাঙত, মুড়ি ভাজত মুহূর্তে চায়ের জল চাপিয়ে। সারা বছরের কাঠ শুকিয়ে মাচায় তুলত নিজে মইয়ে উঠে, শুধু একটা বাগদি ঝিয়ের সাহায্যে তুলে ঘাটে চলে যেত চান করতে। দরকার পড়লে কাঠ কেটেও নিত। লোকজনকে দিয়ে ভোলালে নাকি 6 মাসের কাঠই মাচায় ধরবে না, এই ডাক্তার গিন্নির অভিমত, কারণ তারা গুছিয়ে তুলতে জানে না। নির্মল ডাক্তার কোনো কিছুতে তাকিয়ে না দেখলেও এদিকে কখনো চোখ পড়ে গেলে বলতেন, তুমি দেখছি আমার মান মর্যাদায় কিছু রাখলে না। লোকে দেখলে বলবে কি? নির্ঘাত ভাববে কিপটে ডাক্তার লোকজনকে মাইনা করে দিতে নারাজ, তাই পরিবারকে দিয়ে ঝি খাটুনি খাটায়। পরিবার সে কথা নস্যাৎ করত, বলতো, নিজের সংসারের খাটুনি খাটছি বই তো অপরের সংসারের খাটুনি খাটতে যায়নি। লোকের বলায় কান দিতে নেই। উল্টোটা হলে হয়তো বলবে, অমুক ডাক্তারের পরিবারকে কাঁচের আলমারিতে সাজিয়ে রেখেছে, হাত পা নাড়াতে দেয় না। বন্ধু পত্নীর এই মনোভাবটি সত্যভূষণের কাছে বিশেষ প্রশংসনীয় ছিল। ওই অগাধ কর্মশক্তি এবং সদা প্রসন্ন চিত্ত সত্যভূষণের চিত্তকে শ্রদ্ধায় সমীহে বিগলিত করে রাখত। কিন্তু এসবই তো বন্ধুর সংসারের ব্যাপার। সত্যভূষণের নিজের সংসারের খবরটা কি? তা সে খবরটা বড় সাদা মাঠা, বর্ণ বৈচিত্র্যহীন। বিধবা মা আর 2 দাদা বৌদি এবং তাদের ছানাপোনা, এই নিয়ে সত্যভূষণের সংসার। নিজে ওদিকে দিয়ে যাননি। জ্ঞান উন্মেষ থেকে দেখে এসেছেন সংসারের কাজ নিয়ে সারাক্ষণই সংসারের বাতাস উত্তাল। মহিলা কুলের মধ্যে কে কম কাজ করলো আর কে বেশি কাজ করলো, এই প্রশ্নে সবাই মুখর। আগে দেখেছেন সংঘর্ষ মাতে আর কাকিমাতে, অতঃপর কাকা কাকিমা ভিন্ন হয়ে গেলে মাতে আর বড় বৌদিতে, অতঃপর মা আসক্ত হয়ে যাওয়ায় বড় বৌদি আর ছোট বৌদিতে। ক্রমশ দেখেছেন আবার দাদার বিধবা হয়ে বাপের বাড়ি এসে পড়া 18 বছরের মেয়েটাকেও সেই সম্মুখ সমরে যোগ দিতে। এই দেখে দেখেই যে বিয়ের বাসনা চলে গিয়েছিল তার, একথা স্পষ্টই ঘোষণা করতেন সত্যভূষণ। বলতেন, রক্ষে করো মধুসূদন, তোমাদের সংসার লীলা দেখে দেখেই সংসার স্বাদ ঘুচে গেছে আমার। ডাক্তার বউয়ের প্রতি অত শ্রদ্ধা, প্রীতি, সম্মান, স্নেহের কারণও হয়তো ওর ওই হাস্যবদনে পাহাড় ভাঙার ক্ষমতা দেখে। সর্বদাই তো তুলনামূলকভাবে চিন্তা করেছেন, এত খাটে নির্মলের বউ, কই কখনো তো বেজার দেখি না। আর মন্তব্য করেছেন, মানুষের মতো মানুষ একটা। অবোধ পুরুষ একথা চিন্তা করে দেখবার বুদ্ধি হয়নি। এই বিড়ালই বনে গেলে বনবিড়াল হতো কি না, যা শাশুড়ির একতারে
ভাগের কারবারে খাটতে হলে আমার এত কি দায় বলে পা ছড়িয়ে বসে থাকতো কি না, সত্যভূষণের ছোট বৌদির মতো। ভেবে দেখেননি কোনো দিন। নির্মল ডাক্তার বসতবাড়ির ভাগ না নিয়ে সবটা ভাইদের দিয়ে মা ভাইয়ের কাছ থেকে সরে এসে আলাদা বাড়ি বানিয়ে পরিবারকে একচ্ছত্র সাম্রাজ্য দিয়ে মহারানীর মতো রেখে দিয়েছিলেন। অতএব তারও মনটা মহারানীর মতোই হয়ে গিয়েছিল। এ কথা কোনোদিন বলতে শোনা যায়নি নির্মলের বউকে, আমি শ্বশুরের ভিটের ভাগ পেলাম না, অথবা আমি শাশুড়ির সংসারের বাসন কোসনের কিছু পেলাম না। এমনকি তারই বাপের দেওয়া দান সামগ্রী, ঘর বসতের জিনিস সব ও বাড়িতে খাটছে, সেদিকে তাকিয়ে দেখেনি। নির্মল ডাক্তার বন্ধুকে সব কথাই বলতো, সব গল্পই করত, শুধু এই গল্পটা করেনি কোনোদিন, এই শর্তে যে বউয়ের জন্য আলাদা একখানা সংসার পাতিয়ে দিয়েছিল। ভাগ ভেন্নর কুশ্রিতা বড় বেশি লাগতো তার। অতএব নির্মলের বউয়ের ওই উদারতাটাই সকলের চোখে পড়েছে। আর বউ সুখ্যাতি কুড়িয়েছে পাড়ায়। সুখ্যাতির মানুষও যে ছিল না তা নয়, ভালো ভালো রান্না করে ও বাড়িতে দিয়ে আসতে তো তাকে কেউ হুকুম করেনি। দ্বাদশীর দিন ভোরবেলায় উঠে চান করে শাশুড়ির জন্যে থরে থরে জল খাবার গুছিয়ে দিয়ে আসতে বলেনি। এসব তো সে নিজে থেকেই করত, আর ধন্যি ধন্যি কুড়োতো। সে ধন্যি ধন্যি নির্মলের কানে যত না আসুক, সত্যভূষণের কানে এসে ঢুকে পড়ত। কারণ নির্মল ডাক্তারদের ভিটে বাড়িটা সত্যভূষণদের বাড়ির প্রায় সংলগ্ন। ডাক্তারের বউয়ের ওই প্রশংসা লাভের পরিপ্রেক্ষিতে এ বাড়ি ও বাড়ির বউদের কি প্রতিক্রিয়া হতো, অথবা নিজেদের আসরে কি আলোচনা চলতো, তা সত্যভূষণের জানা ছিল না। ওর শুধু বন্ধু পত্নীর নামে ধন্যি ধন্যি শুনেই বুকটা 10 হাত হয়ে উঠত। কিন্তু এসব তো সেই কোন জন্মের কথা, যখন নির্মল ডাক্তারের পূর্ণ যৌবন, পূর্ণ জোয়ার। কলকাতার নিতান্ত নিকটবর্তী এই গ্রামটার তখন উত্তরোত্তর উন্নতির কাল। ডাক্তারি শাস্ত্রেরও উন্নতি ঘটছে। ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হচ্ছে নির্মল ডাক্তারের। সকলেরই ধারণা এ সমস্তই ওই কালো কেলো লক্ষ্মীমন্ত চেহারার বউটির পয়। নইলে অন্য ভাইয়েরা তো নির্মলের নেহাত ধুকে ধুকে বেঁচে আছে, নির্মল সাহায্য করে তাই চলে। বউ শুধু পয়মন্তরই নয়, মহানুভাবও বলতে হয়। ওই সাহায্য দানে তো রাগ করতই না, বরং বরকেও না জানিয়ে চুপি চুপি নিজের ভাড়ার ঘর থেকে চালটা ডালটা, নিজের প্যাটরা থেকে কোড়া কাপড়ের জোড়াটা নিয়ে গিয়ে ও বাড়ি দিয়ে আসতো। এর সাক্ষী অবশ্য একজন ছিল, সে সত্যভূষণ। সত্যভূষণ যেন বাতাসে সব খবর পেতেন, আর পেয়ে মনে মনে সেলাম ঠুকতেন। কিন্তু কোনো কিছুই চিরদিন একই চেহারায় থাকে না। একা চন্দ্র সূর্যেরই নয়, সমস্ত কিছুরই উদয় অস্ত আছে। জগৎ সংসারের তাপদ বস্তুর, মানুষের জীবনেরও, তার গড়া সংসারেরও। কাজেই নির্মল ডাক্তারের সংসারের গড়ন চেহারা যে ক্রমশই পাল্টাতে থাকলো, এটা আশ্চর্যের নয়। উদয় হলো, মধ্যাহ্ন সূর্য হলো, অস্তও গেল। প্রথম পাল্টালো নির্মলের সেই অটুট গতর গিন্নির চিরস্থায়ী বন্দোবস্তে বিছানায় পড়ার ঘটনায়। ওই মানুষ যে পক্ষাঘাতে পঙ্গু হয়ে বিছানা নেবে, এ কথা কে কবে ভেবেছিল? তবু অভাবিত ঘটনাও ঘটে, আর লোকে ক্রমশ তা মেনেও নেয়। প্রথম প্রথম সত্যভূষণ বন্ধুকে পাগল করে তুলেছিলেন অন্য বড় বড় ডাক্তার আনবার জন্যে। বলতেন, তুমি বুঝছো না নির্মল, অন্য ডাক্তারকে দেখানো দরকার। নিজের লোকের চিকিৎসা করা ডাক্তার বা কবরেজের বারণ তা জানো তো, তার মানেই হচ্ছে ভুল হবার সম্ভাবনা, চিকিৎসা ঠিক হচ্ছে না। নির্মল ডাক্তার বিষণ্ণ হাসি হেসে অথবা গভীর নিঃশ্বাস ফেলে বলেছেন, এ রোগের চিকিৎসা নেই সত্য, এ শুধু বসে বসে দিন গোনা। বরং দিন যত কম গুনতে হয় ততই ভালো। সেটাই ভগবানের কাছে প্রার্থনা করো।
বিমলের মার এই জীবমৃত অবস্থা চোখে দেখা কষ্ট। স্বামী হয়ে এ কথা বলেছেন ডাক্তার, কারণ তিনি বিচক্ষণ, বিজ্ঞান নির্ভর চিত্ত মানুষ। কিন্তু পাঠানো ভাসুর সত্যভূষণ এরকম কথাটাকে সহ্য করতে পারেননি। তিনি অজ্ঞান অবোধের মতো তাগা, তাবিজ, মাদুলি, কবজ, শেকড় বাকড়ের সন্ধানে ছুটোছুটি করে বেরিয়েছেন। আর বলেছেন, বলং বলং দৈব বলং। বুঝলি বিমল, দৈবে কি না করতে পারে। কিন্তু বিমলও তখন মেডিকেল কলেজের ছাত্র। বিমল গ্রাম জীবনে অভ্যস্ত, মনের চির সংস্কার বশে ওই দৈব সম্পর্কে মনে মনে ক্ষীণ আশা পোষণ করলেও বাইরে কথাটাকে আমল দিত না। সত্যভূষণই কাক পাখির মুখে বার্তা পেলেও দৌড়তেন জটিল জটিল সব জায়গায়। ব্যবস্থাপত্রও জটিল। হয়তো ভরা অমাবস্যার রাত্রে গিয়ে হত্যে দিয়ে পড়ে থেকে ভোরবেলায় সেই শিকড় এনে রোগীর গলায় পরিয়ে দেওয়া। হয়তো শনি মঙ্গলে ভোর হয় এমন দৈব শক্তি সম্পন্ন মহিলার কাছে গিয়ে সকাল থেকে বসে থাকতে হবে অস্নাত, অভুক্ত, জল ছোঁয়াও বারণ, আরও কত রকম। একবার তো এক মন্ত্রপুত পানা পুকুরে স্নান করে ভিজে কাপড় গায়ে শুকিয়ে 2 মাইল রাস্তা হেঁটে কোন মনসা মন্দিরের পূজারীর কাছ থেকে মাদুলি এনে প্রবল জ্বরে পড়ে গেলেন। গ্রামের পুরুষরা নির্মল ডাক্তারের বন্ধুভাগ্যে ঈর্ষাবোধ করত, আর মহিলারা আড়ালে মুখ বাঁকিয়ে হাসত। তবে নির্মল ডাক্তারের কাছে সকলের টিকি বাঁধা, কাজেই হাসিটা মুখে মুখে ছড়াতো না। তার উপর আবার ডাক্তারের ছেলে বড় ডাক্তার হয়ে উঠছে। ডাক্তারের বউ যখনই নতুন একটা দৈব ঔষধ দেখত, তখনই দুঃখের হাসি হেসে বলতো, কেন আর মিথ্যে খেটে মরেন আপনি দাদা? আমি আর বিছানা ছেড়ে উঠেছি, এই আমার শেষ সহ্যে। ক্রমশ আর মাধ্যমে কথার আদান প্রদান ছিল না, প্রায় মুখোমুখি কথা। তবে এক ঘরের মধ্যে নয়। একজন ঘরের দেয়ালের ধারে চৌকিতে শুয়ে, অন্যজন ঘরের দরজার ঠিক বাইরেটায় টুলে বসে। বসা মানুষটা জোর দিয়ে বলতেন, উঠবেন না মানে? ও কথা বললে চলবে না বৌমা। বিমলের বিয়ে দিতে হবে না? বউকে ঘর সংসার বুঝিয়ে দিতে হবে না? নাতি কোলে নিয়ে পাড়া বেরোতে হবে না? এই অবুঝ আশ্বাস মাঝে মাঝে নির্মল ডাক্তারও শুনতে পেতেন। গভীর নিঃশ্বাস ফেলে ভাবতেন, একটা অবোধ সরল বিশ্বাস মানুষের ইচ্ছাশক্তির জোরে অসম্ভব ঘটনাও সম্ভব হতে পারে কিনা কে জানে। ডাক্তারের বউ এক সময় স্বামীকে বলতো, বেঁচে থেকেও তো আমি মরার তুল্য, তবে দাও না বাপু এমন একটা ওষুধ যাতে চটপট রোগটা টুটে যায়। ডাক্তার স্থির চোখে তাকিয়ে বলতেন, কি বিষ? তুমি হাতে করে দিলে অমৃত, দুঃখ নিবারণের ওষুধ। আবার কখনো টুলে বসা মানুষটাকে বলতো, বাড়িঘর বোধহয় এখন আর তাকিয়ে দেখা যায় না, তাই না ভাসুর ঠাকুর? ভাসুর ঠাকুর তাড়াতাড়ি বলে উঠতেন, না না, কে বলল? আপনার হাতে শিক্ষিত লোকজন, বাড়ি তো খুব পরিষ্কার রাখে। বৌমা বলতো, ও আপনি স্তোক দিচ্ছেন, আমি তো দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি বাড়ি আস্তাকুর হয়ে দাঁড়িয়েছে। সত্যভূষণের মুখে এসে যেত তার থেকেও বেশি। বলতে হয় নরক কুণ্ডু, বিশ্বাস হয় না সেই বাড়ি, কিন্তু মুখকে সামলে নিয়ে বলতেন, ও আপনার ভুল ধারণা বৌমা, বাগদি বউ আপনাকে খুব ভালোবাসে। বাগদি বউ যে তলে তলে সংসারের সর্বস্ব চুরি করে সাফ করে ফেলছে, এ খবর জানা থাকলেও সে কথা বলে আর এই অনর মানুষটাকে কষ্ট দিতে ইচ্ছে করতো না সত্যভূষণের। যাক, অবশেষে একদিন সত্যভূষণের সব প্রবোধ বাক্য, সব সান্ত্বনাবাণী, সব ছোটাছুটি ফুরলো। নিরুপায় হয়ে পড়ুয়া ছেলের বিয়ে দিতে বাধ্য হলেন ডাক্তার, ছন্নছাড়া সংসারটাকে আবার দাঁড় করাতে। কিন্তু সে অন্তঃপুরে আর কোনো দিন সত্যভূষণের পা পড়ল না। সেই যে মৃতদেহটা বার করবার সময় খাট বইতে সাহায্য করেছিলেন বিমলকে, সেই শেষ। কিন্তু নির্মলের চেম্বারে গিয়ে বসার ব্যতিক্রম ঘটেনি কোনোদিন সত্যভূষণের। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শরৎ, হেমন্ত
ঋতুচক্রের এই আবর্তনের ফলে শুধু সাজসজ্জার পরিবর্তন দেখা গেছে সত্যভূষণের, তাছাড়া কিছু নয়। সেই কাঁচা পাকা চুলে ছাওয়া মাথা, সেই শক্ত খুঁটির মতো বেঁটে খাটো মজবুত দেহকাহিনী নিয়ে চেম্বারে গিয়ে নিজের নির্দিষ্ট চেয়ারখানিতে বসে থাকা। এই চেয়ারখানি ডাক্তারের বন্ধুপ্রীতির নিদর্শন। চন্দননগর থেকে করিয়ে এনেছিলেন বন্ধুর জন্যে। উঁচু পিঠ, ভারী হাতল, সিংহাসনের আভাস পাই এই চেয়ারখানায় সত্যভূষণ কতকাল বসছেন কে জানে। বিমল ডাক্তারের চেম্বারে আসবাবপত্র অনেক বেড়েছে। ওটাকে বিদেয় করলে ভালো হয়, কিন্তু ভালো হয় বললেই কি সবসময় সেটা করা যায়? না করার সুবিধে হয়। চক্ষু লজ্জার বাড়া বালাই নেই। তাছাড়া বছর 10 ধরেই তো ভাবছে বিমল, বুড়ো মেরে খুনের দায়ে পড়ে লাভ কি? নিজে থেকেই তো চেয়ার খালি করে দিয়ে যাবে বুড়ো। কিন্তু কই, বউ মরার পরও নির্মল ডাক্তার অনেক দিন বেঁচে ছিলেন, চেম্বারেও আসতেন। সত্যভূষণও নিয়মিত সময় এসে নিজস্ব চেয়ারটিতে বসে থাকতেন। বুড়ো কেষ্ট কোথা থেকে যেন চা নিয়ে আসতো, ধরে দিত দুই বন্ধুর সামনে, আর অনেকক্ষণ পরে খালি পেয়ালা নিয়ে যেতে এসে তাড়া দিয়ে বলতো, কি বাবু, চা খাননি এখনো? পান্ত হয়ে গেল যে। কতদিন হয়তো সত্যি এমন পান্ত হয়ে যেত যে আর খাওয়াই হতো না। বিমল তখন নতুন ডাক্তার হয়ে হাউস সার্জনের কাজ করেছে। দু একটা সরকারি হাসপাতালে কিছু দিন চাকরি করেছে। তারপর দেশেই এসে গুছিয়ে বসেছে। নির্মল প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন তখন, তবু চেম্বারে এসে বসে থাকতেন সত্যভূষণও। তা এসবও তো বহুদিনের কথা। এখন বিমল ডাক্তারেরই মাথার চুল বেশিরভাগই সাদা। সত্যভূষণের সমসাময়িক আর কেউ নেই গ্রামে। নির্মল তো কবেই গিয়েছেন, কিন্তু সত্যভূষণের নিয়মে নড়চড় নেই। তিনি যথা নিয়মে যথা সময়ে এসে নিজের চেয়ারটিতে বসে থাকেন। 80 বছরের জীর্ণ দেহটায় প্রায় ততটাই জীর্ণ এক গলাবন্ধ কোট আর একখানা মলিন ধুতি চাপিয়ে এসে চুপচাপ বসে থাকেন, মাথাটা ঝুঁকিয়ে, দু হাঁটুর মধ্যে তালি মারা ছাতাটা চেপে ধরে। চেয়ারটা অবশ্য আর আগের জায়গায় নেই, কোণঠাসা হয়ে গেছে। চায়েরও প্রশ্ন নেই এখন আর, তবু সেই সকাল বেলায় চলে আসা চাই দেখলেই মাথা জ্বলে ওঠে বিমল ডাক্তারের। কি কুদৃশ্য, কি অরুচিকর! কত অভিজাত রোগী আসে তার কাছে, কত বড় বড় লোক, তাদের সামনে কিনা ওই একটা অর্থহীন অবাক কুশ্রী দৃশ্য। ঘাড় ঝুঁকে পড়া, ঘোলাটে চোখ, ময়লা নোংরা পোশাক পরা একটা জরাজীর্ণ বুড়ো প্রতিদিন ডাক্তারের চেম্বারে বসে থাকে কেন? এ প্রশ্ন উঠবে না তাদের মনে? কেউ কেউ বলা বলি করে, ফয়মন্তর ব্যাপার নয় তো। কেউ বলে, ওই বুড়োই চেম্বারের মালিক নয় তো, শেকড় গেড়ে বসে থাকে কমিশনের হিসাব ঠিক রাখতে। যারা জানে তারা জানে লোকটার এটা একটা স্রেফ নেশা, অদ্ভুত এক নেশা। মা এসে থাকতে পারে না, এই দরজা আর ওই চেয়ার ওকে টানে। কিন্তু ক্রমশই সহ্যের সীমা অতিক্রম করছে বিমল ডাক্তারের। সাদা তালি মারা কালো ছাতাটাকে হাতে নিয়ে ঘরে ঢুকে আসতে দেখলেই সর্বাঙ্গে বিষ ছড়ায়, মাথা জ্বালা করে। একটা লোক অকারণে পৃথিবীতে মৌরুষি পাট্টা নিয়ে বসে আছে, এটাই তো অসহ্য। তার ওপর সেই লোক যদি ঘাড়ে এসে বসে থাকে, তাহলে খাচ্ছে না, পড়ছে না, কিছুই করছে না ঠিকই, কিন্তু দৃষ্টিশূল হয়ে বসেই বা থাকবে কেন? আগে তা কখনো সখনো সৌজন্য করে বলেছে বিমল, কি জেঠু আছেন কেমন? কিন্তু তার উত্তরে যদি বুড়ো বিগলিত মুখে এক গঙ্গা কথা বলতে শুরু করে, কার আর পুনর্বার সেই সৌজন্য করতে ইচ্ছে করে? তবু ভাগ্যি বাল্যকালের জের টেনে তুই বলতে আসে না, তুমি বলে। সব থেকে খারাপ লাগে যখন কেউ জিজ্ঞেস করে, ভদ্রলোককে তো রোজই দেখি, ওনার অসুখটা কি? রোগী ভাবে তারা সত্যভূষণকে। বিমল ডাক্তার বলে, অসুখ আর কিছুই নয়, বয়স। ওর আর কি সারাবো বলুন, বয়স তো অনেক হয়েছে মনে হয়। আমি তো জ্ঞান অবধি এই রকম দেখছি বলে
অবলীলায় বলে। যেন জ্ঞান উন্মেষের সঙ্গে সে ডাকতে আসতো না, যেতু মা ডাকতে দলকালাতে। যেন সত্যভূষণকে সেই অদম্য শক্তি নিয়ে চরকি পাক্ষে বেড়াতে দেখেনি বিমল। যেন আইনের এক ফুঁয়ে জমিদারের কাছারি বাড়ি উপে গিয়ে শক্ত সামর্থ্য মানুষটাকে বেকার করে দেওয়ার দৃশ্য দেখেনি সে। কিন্তু অত কথা কে বলতে যায়? আচ্ছা, বুড়ো হয়ে কি এতই অবোধ হয়ে গেছেন সত্যভূষণ যে বিমলের এই জ্বলন্ত বিরক্তিটা বুঝতে পারেন না? এটা তো তার গায়ের চামড়া পুড়িয়ে দেবার মতো। এসে বসে থেকে নিঃশব্দে একসময় উঠে যাওয়া, এর মধ্যে কি সুখী বা পান? কতদিন আগে যেন বলতেন, কি বিমল, কাজকর্ম কেমন চলছে? বলতেন, ডাক্তারি একটা মহৎ প্রফেশন বিমল। তোমার বাবা বলতো, ডাক্তারিটা পেশা বটে কিন্তু ব্যবসা নয়, এর মূল মন্ত্র মানুষের সেবা। তখন হয়তো সুখ ছিল, কিন্তু এখন এখন তো আর বিমল বলে ডেকে কথা বলা যায় না ওই বিরক্ত বেজার আর দাম্ভিক লোকটাকে। আর এখন এ প্রত্যাশাও তো নেই ওই কর্মব্যস্ত গম্ভীর মানুষটা আর কোনোদিন চোখের কোণে একটু তাকিয়ে বা না তাকিয়ে যান্ত্রিক গলাতেও একবার বলবে, জেঠু যে কেমন আছেন, অথবা আহ, আবার এতটা রাস্তা হেঁটে এসেছেন, এত হাঁটাহাঁটির কি দরকার? কিংবা ভুলেও একবার অনেক দিন আগের মতো বলে ফেলছে না, চা খেতেন নাকি? হচ্ছিল। তবে তবে কেন আসেন? এখন তো চোখের উপর জাল চাপা। এখন তো আর বিমল ডাক্তারের চলন বলন কথার ধরন দেখতে দেখতে বিভোর হয়ে মিলিয়ে দেখতে বসতে পারেন না। ওর ভঙ্গিটা বাপের মতো না মায়ের মতো। এখন তো শুধু নিঃশ্বাস ফেলে ভাবেন, ছেলেটা মা বাপ কারুর মতো হলো না কেন? তবু আশা ছাড়া উপায় নেই। রাত পোহাতে না পোহাতে কে যেন লক্ষ্য বাহু দিয়ে এই দিকে টানে, যেন এই জন্যেই এখনো পৃথিবীতে টিকে থাকা, যেন এই আশাটাই সত্যভূষণ নামের মানুষটার বেঁচে থাকার একমাত্র মানে। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকার জন্য। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।